একটি দেশ যার আছে হাজার বছরের গৌরবময় ইতিহাস। কিন্তু গত ১০০ বছরে এই দেশটিকে সহ্য করতে হয়েছে বিদেশি ষড়যন্ত্র, রাজতন্ত্রের বিলাসিতা আর তেলের জন্য পরাশক্তিগুলোর নগ্ন হস্তক্ষেপ। বলছি পৃথিবীর অন্যতম খনিজ সম্পদের দেশ ইরানের কথা। আজ আমরা জানব পারস্য থেকে আধুনিক ইরান হয়ে ওঠার সেই মহাকাব্যিক সংগ্রামের গল্প। কিভাবে একটি সাধারণ জনগণের বিদ্রোহী চেতনা ধুলোয় মিশিয়ে দিয়েছিল ২৫০০ বছরের রাজতন্ত্রকে। ইরানের স্বাধীনতা বা বর্তমান আধুনিক ইরান রাষ্ট্রের উত্থানের ইতিহাস অন্যান্য অনেক দেশের মতো কোনো ঔপনিবেশিক শক্তি, যেমন ব্রিটিশ বা ফরাসির, কাছ থেকে সরাসরি স্বাধীনতা লাভের গল্প নয়। ইরান ঐতিহাসিকভাবেই একটি স্বাধীন সাম্রাজ্য ছিল, কিন্তু বিংশ শতাব্দীতে বিদেশি প্রভাব এবং অভ্যন্তরীণ স্বৈরশাসনের বিরুদ্ধে তাদের দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। বিদেশি প্রভাব ও সাংবিধানিক আন্দোলন ১৯০৫ থেকে ১৯১১। ঊনবিংশ শতাব্দীর শুরুতে ইরান, তখনকার পারস্য, ব্রিটিশ এবং রাশিয়ানদের ব্যাপক প্রভাবের অধীনে ছিল। দেশের রাজারা, কাজার রাজবংশ, বিলাসিতার জন্য দেশের সম্পদ বিদেশিদের কাছে ইজারা দিচ্ছিলেন। এর বিরুদ্ধে সাধারণ মানুষ, ধর্মীয় নেতা এবং বুদ্ধিজীবীরা সাংবিধানিক বিপ্লব শুরু করেন। এর ফলে ইরানে প্রথম সংসদ, মজলিস এবং সংবিধান প্রতিষ্ঠিত হয়। পাহলভি রাজবংশ ও আধুনিকায়ন ১৯২৫ থেকে ১৯৭৯ পর্যন্ত। রেজা শাহ পাহলভি ক্ষমতা দখল করে ইরানকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ও সোভিয়েত ইউনিয়ন ইরান দখল করে নেয়। এরপর তার ছেলে মোহাম্মদ রেজা শাহ ক্ষমতায় আসেন। তার সময়ে ইরান অর্থনৈতিকভাবে উন্নত হলেও রাজনৈতিক স্বাধীনতা ছিল না, যা জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করে। ইরানের আধুনিক সংগ্রামের মূল লুকিয়ে আছে মাটির নিচের কালো সোনা অর্থাৎ তেলের। ১৯৫০-এর দশকে ইরানের তেলের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল ব্রিটিশদের হাতে। ঠিক তখন দৃশ্যপটে আসেন এক জাতীয়তাবাদী নেতা, ডক্টর মোহাম্মদ মোসাদ্দেক। তিনি গর্জে উঠে বললেন, ইরানের তেল ইরানিদের সম্পদ, ব্রিটিশদের নয়। ১৯৫১ সালে তিনি প্রধানমন্ত্রী হয়ে তেল জাতীয়করণ করলেন। কিন্তু ব্রিটেন ও আমেরিকা এটা মেনে নিতে পারেনি। ১৯৫৩ সালে সিআইএ এক গোপন ষড়যন্ত্রের মাধ্যমে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে এবং শাহকে পুনরায় ক্ষমতায় বসায়। এই দিনটি ছিল ইরানিদের মনে পশ্চিমা বিরোধী ক্ষোভের বীজ বপনের দিন। মোহাম্মদ মোসাদ্দেক ছিলেন মজলিসের ইরানি পার্লামেন্টের একজন সদস্য। তিনি রেজা শাহর রাজা হওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন। মোসাদ্দেকের যুক্তি ছিল, রেজা শাহর হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হলে তা ইরানের সাংবিধানিক গণতন্ত্রকে ধ্বংস করবে। এজন্য মোসাদ্দেককে কঠোর সমালোচনা ও রাজনীতি থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং এক পর্যায়ে কারারুদ্ধ ও পরে তাঁর নিজ গ্রামে গৃহবন্দী করে রাখা হয়। ক্ষমতায় ফিরে শাহ মোহাম্মদ রেজা পাহলভি ইরানকে আধুনিক করতে চেয়েছিলেন, কিন্তু তার পদ্ধতি ছিল স্বৈরাচারী। একদিকে রাজপ্রাসাদে চলত হীরা জহরত আর দামি খাবারের উৎসব, অন্যদিকে সাধারণ মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল তার ভয়ঙ্কর গোপন পুলিশ বাহিনী শাভাক। ঠিক এই সময়ে দূর প্রবাসে নির্বাসিত থেকে একটি কণ্ঠস্বর ইরানিদের হৃদয়ে নাড়া দেয়, রুহুল্লাহ খোমেনি। ক্যাসেট প্লেয়ারের মাধ্যমে তার বার্তাগুলো ঘরে ঘরে পৌঁছে যায়। মানুষ বুঝতে পারে, আসল স্বাধীনতা রাজতন্ত্রের পতনেই সম্ভব হয়েছে। ক্লাইম্যাক্স ১৯৭৯ এর সেই উত্তাল দিনগুলো। ১৯৭৮ সালের শেষ দিকে ইরানের রাস্তাগুলো জনসমুদ্রে পরিণত হয়। ছাত্র, শিক্ষক, শ্রমিক সবাই এক কণ্ঠে স্লোগান দিচ্ছিল, শাহ চলে যাও। ১৯৭৯ সালের জানুয়ারিতে দাপুটে শাহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। ১ ফেব্রুয়ারি প্যারিস থেকে দীর্ঘ ১৫ বছরের নির্বাসন শেষে যখন রুহুল্লাহ খোমেনি তেহরানে পা রাখেন, তখন বিমানবন্দর থেকে শহর পর্যন্ত কয়েক মাইল জুড়ে মানুষ তাকে স্বাগত জানায়। ১১ই ফেব্রুয়ারি চূড়ান্তভাবে রাজতন্ত্রের পতন ঘটে এবং ইরান বিশ্বের মানচিত্রে এক ইসলামী প্রজাতন্ত্র হিসেবে জন্ম নেয়। ইরান ইরাক যুদ্ধ ১৯৮০ থেকে ১৯৮৮ পর্যন্ত ইরাক আক্রমণ করে ইরানকে। রুহুল্লাহ খোমেনি ক্ষমতায় বসার পরে গণজোয়ারের সেই বিপ্লবের পরপরই ইরানকে আক্রমণ করে। এই ৮ বছরের যুদ্ধ ছিল ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই। কোনো বড় দেশের সমর্থন ছাড়াই ইরান এই যুদ্ধে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হয়, যা তাদের জাতীয়তাবাদকে আরও শক্তিশালী করে। দীর্ঘ ৮ বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৮৮ সালে জাতিসংঘ সমর্থিত যুদ্ধবিরতি মেনে নেয় ইরান।
আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি একে বিষের পেয়ালা পান করার সাথে তুলনা করেছিলেন। এর ঠিক 1 বছর পর 1979 সালের জুন মাসে খোমেনির মৃত্যু হয়। রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের দ্বিতীয় সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন। যদিও তিনি রুহুল্লাহ খোমেনির মতো অতটা ধর্মীয় প্রভাবশালী ছিলেন না, তবুও রাজনৈতিক ও সামরিক কৌশলে তিনি নিজেকে শক্তিশালী অবস্থানে নিয়ে যান। আয়াতুল্লাহ আলী খামেনি তিনি ছিলেন রুহুল্লাহ খোমেনির অত্যন্ত বিশ্বস্ত শিষ্য এবং সহযোদ্ধা। আয়াতুল্লাহ আলী খামেনি দায়িত্ব নেওয়ার পর ইরানের শাসন ব্যবস্থায় নিজের নিয়ন্ত্রণ মজবুত করেন। তিনি বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC বাহিনীকে শক্তিশালী করেন। বর্তমানে এই বাহিনী ইরানের রাজনীতি এবং অর্থনীতির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হন। 2026 সালে ইসরায়েল ও আমেরিকার যৌথ আগ্রাসী হামলায় আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়। ইরানের এই সংগ্রাম শুধু ভূখণ্ড জেতার লড়াই ছিল না, এটি ছিল নিজের সম্পদ আর সংস্কৃতির ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার লড়াই। আজও আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের যে কঠোর অবস্থান আমরা দেখি, তার মূল ভিত্তি লুকিয়ে আছে এই দীর্ঘ সংগ্রামের ইতিহাসে।